১৭৩ বছরের ইতিহাসের উষ্ণতাকে ছাড়িয়ে যেতে পারে ২০২৪ সাল, এমন আশঙ্কা আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্টদের। তারা বলছেন পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাবে উত্তাপ বেড়েছে এই অঞ্চলেও। গেল ১০০ বছরে ১ ডিগ্রির উপরে যে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে তা আর বাড়তে না দেয়াই হবে চ্যালেঞ্জ। আবহাওয়ার রুদ্র রূপ নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। স্বস্তির বৃষ্টি, উত্তাপের হাঁসফাঁসে নাভিশ্বাসে জলের প্রার্থনা থাকে সব মহলে। কিন্তু বাড়ছে উত্তাপ, তাতে খাপ খাওয়ানোই যেন বিশ্বজুড়ে মানুষের বড় চ্যালেঞ্জ। ১৮৫০ সাল থেকে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত করা তাপমাত্রার বিশ্লেষণ বলছে বিশ্বের ইতিহাসে ২০২৩ সাল অর্থাৎ গেল বছর ছিল সবচেয়ে উষ্ণতম বছর, যা ৫০ বছরের আবহাওয়ার গড়কে অতিক্রম করেছে। চলতি বছরের জানুয়ারি মাসও বৈশ্বিক উষ্ণতার রেকর্ড ছুঁয়েছে। ২০২৩ সাল ছিল উষ্ণতম বছর এবং বাংলাদেশেও মাইল্ড টু মডারেট অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যেটা, সেটা ক্রমশ তার ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করছি যে এই যে চরম ভাবাপন্ন তাপপ্রবাহ, এই তাপপ্রবাহর ব্যক্তিকাল বাড়বে এবং গ্লোবাল উষ্ণায়নের ছোঁয়া যেহেতু বাংলাদেশে লেগেছে। ২০২৩ সাল উত্তপ্ত বছর ছিল এবং আমরা আশঙ্কা করছি ২০২৪ সাল উত্তপ্ত বা উষ্ণতম বছর হতে যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওইখানে তাপমাত্রা এই সময় একটু বেশিই থাকে। বিহার, উড়িষ্যার তাপমাত্রা একটু বেশিই থাকে। অন্ধ্রপ্রদেশ, ওইখানে তাপমাত্রাগুলো একটু বেশি থাকে। উত্তরপ্রদেশ, ওই প্রভাবটাও আমাদের বাংলাদেশের উপরে পড়ে। কেন গরম বাড়ছে? কেনই বা পৃথিবী উত্তপ্ত হচ্ছে ক্রমেই? গবেষকরা বলছেন পৃথিবী উত্তপ্ত হওয়ার প্রধান কারণগুলো মানুষেরই সৃষ্টি করা। শিল্প বিপ্লবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন, জলবায়ু পরিবর্তন, প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ এল নিনোর প্রভাব সহ নানা কারণে প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী ৩ সময়ে তাপমাত্রা বাড়ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। তাপপ্রবাহের সংখ্যা বাড়ছে দিন দিন। দেখা যাচ্ছে চরম ভাবাপন্ন অবস্থা। বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধি এটি একটি ঘটনা চলমান এবং বৈশ্বিকভাবেই একটা চিন্তার বিষয়। অনুমান করা হয় গত ১০০ বছরে হয়তো ১ থেকে ১.৫ ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বেড়েছে পৃথিবীতে বৈশ্বিকভাবে, এবং গত হয়তো ১০, ১৫, ২০ বছরে এটা আমরা আমাদের জীবিতকালে আমরা উপলব্ধি করছি খুব ভালোভাবেই। ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত আবহাওয়ার গড় তাপমাত্রাকে অতিক্রম করেছে ২০২৩ সালের তাপমাত্রা, যা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে প্রায় ১.৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গবেষকরা বলছেন ২০২৩কে ছাড়িয়ে যাবার ৩৩ আশঙ্কা রয়েছে ২০২৪ সালের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আগামী ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট, এমনটা জানিয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হক হুঁশিয়ারি দেন যেসব এজেন্সি নির্ধারিত সময় হজযাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আগামী বছর থেকে হজ কোটায় ৭০% সরকারিভাবে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো ধীরে ধীরে বাড়ানো হবে রাষ্ট্রীয়ভাবে হজযাত্রীদের প্যাকেজের সংখ্যা। তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা 70% যেন আমরা নিতে পারি। একবারে না পারি, আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। আর দায়িত্বহীনতার যদি কাজ করে, আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ, আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে।
কক্সবাজার চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 10টার দিকে ডুলহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানিয়েছেন, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি ডুলহাজারা স্টেশনের কাছে পৌঁছলে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভিন্ন কোম্পানির নামে একই ব্যক্তিদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। স্যাম্পল টেস্টিংয়ে ব্যর্থ হওয়ার পরেও টেকনিক কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রনিক লিমিটেডের মালিক গত 9 বছরে 400 কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করেছে পুলিশ টেলিকম সংস্থাকে। গেল বছরের দরপত্রের জটিলতা নিরসনে আদালতের নির্দেশ থাকলেও তা অমান্য করে নতুন দরপত্র আহ্বান করে সংস্থাটি। তবে এবারের দরপত্রে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠানেরই মালিক সেই বাতিল হওয়া কোম্পানির ব্যক্তিরাই। তামজিদ সুমনের রিপোর্ট। গেল বছর থেকে পুলিশের বেতার যন্ত্র ক্রয় নিয়ে উঠে এসেছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। নিয়মের তোয়াক্কা না করে কয়েকটি কোম্পানির নামে একই ব্যক্তিকে বারবার কাজ পাইয়ে দিতে সক্রিয় রয়েছে পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও তোয়াক্কা করেনি প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা। নথি বলছে 2023 সালের 5 আগস্ট প্রথম দরপত্রে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠানের একটি টেকনিক কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক লিমিটেড বাদ পড়ে যায় স্যাম্পল টেস্টিংয়েই। অথচ বাংলাদেশি এমডিএম ট্রেডার্স লিমিটেডের সহায়তায় বিগত 9 বছরে প্রায় 400 কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করে এই প্রতিষ্ঠান। ইজিপির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া করার সুযোগ থাকলেও ম্যানুয়াল টেন্ডারের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়া হয় একই প্রতিষ্ঠানকে। 3টা কোম্পানি অ্যাটেন্ড করছে, কিন্তু তাদের মালিকানাতে একই লোক আসছে, তারা 3টা কোম্পানি নন রেসপন্স হয়ে যাবে। একই অফিস থেকে গত কয়েক বছর ধরে 41টা টেন্ডার হলো, তার মধ্যে 40টা টেন্ডারে একটা কোম্পানি পেয়েছে। এটা আসলে একটা অবিশ্বাস্য এবং হাস্যকর ব্যাপার। স্যাম্পল টেস্টিংয়ে ব্যর্থ প্রতিষ্ঠানটি বাদ পড়ে যাওয়ার পর থেকেই নতুন দরপত্র আহ্বানে শুরু হয় গড়িমসি। অনিয়মের অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে রিট হলে 7 দিনের মধ্যে সুরাহার নির্দেশ দেয় আদালত। তবে আদালতের আদেশ অমান্য করে আগের দরপত্র সুরাহা না করেই একই ক্রয় সংক্রান্ত নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা। আশ্চর্যের বিষয় হলো, নতুন দরপত্রে অংশ নেয়া 3টি প্রতিষ্ঠানের মালিকানাতেই নাম দেখা যায় একই ব্যক্তিদের, যারা স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়া এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। কোর্টের আদেশটা তো সুস্পষ্ট, 7 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন, সেটা তার জন্য মানতে এটা বাধ্যকর। এখন সেই আদেশটা মান্য না করে তারা নতুন করে দরপত্র আহ্বান করে আবার আমরা যারা স্যাম্পল টেস্টে বাদ পড়েছিল সেই কোম্পানিকে আবার দেওয়া হয়েছে, যেহেতু আমাদের নিষ্পত্তি না করেছে আমরা আদালত অবমাননার মামলা দায়ের করতে পারি। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্রয় দরপত্রে এমন অনিয়ম দেশের সেবা খাতকে মানহীন করে তুলবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। তার মতে এমন অনিয়মে দুদকের নজরদারি দরকার। এটি গোড়াতেই লঙ্ঘন হয়েছে, এটি ইজিপি না করে বিভিন্ন অন্যভাবে করেছেন। পুরো প্রক্রিয়ার মধ্যে এক ধরনের প্রতারণার আলামত অভিযোগ। এই পুরো বিষয়টা এতদিন যাবৎ চলে আসছে, কোনো অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতে নয়। কাজে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে অবশ্যই পুরো বিষয়টাকে আমি মনে করি যে খতিয়ে দেখা দরকার। আমরা মনে করি যে এখানে দুর্নীতি কমিশনেরও খতিয়ে দেখার সুযোগ আছে। আদালতের আদেশকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নতুন দরপত্র আহ্বানের বিষয়ে বারবার চেষ্টা করেও পুলিশ টেলিকম সংস্থার কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মোদি সরকারের আমলে ভারতের সাংবাদিকতা করা খুবই কঠিন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাংবাদিক অবনী দিয়াজ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, নরেন্দ্র মোদী সরকার অজি সাংবাদিক অবনী দিয়াজের ভিসার মেয়াদ না বাড়ানোয় তাকে ভারত ছাড়তে হয়েছে। অবনী দিয়াজ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডকাস্টার এবিসি টেলিভিশনের দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ হিসেবে 2022 সালের জানুয়ারি থেকে কাজ করছিলেন দিল্লিতে। অভিযোগ উঠেছে, কানাডার গুপ্ত হত্যার শিকার হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর আগে ভারতীয় পরিবারের খোঁজ নিয়েছিল দিল্লির এজেন্টরা। এমন দাবি করে মার্চে একটি রিপোর্ট করার পর অবনীকে কালো তালিকাভুক্ত করা হয়। অবনী ভারতের নির্বাচন নিয়েও
একদিন আগেই দ্য বিগেস্ট ইলেকশন অন দ্য প্ল্যানেট আন্ডারওয়ে ইন ইন্ডিয়া শিরোনামে রিপোর্ট করেন। অবনী ভারতে তার ভিসার মেয়াদ 2 মাস বাড়াতেও আবেদন করেছিলেন, কিন্তু তাকে ভারত ছাড়তে হবে বলে কর্তৃপক্ষ জানায়। যদিও বুধবার ভারত সরকার জানায় সাংবাদিক অবনীর অভিযোগ সত্য নয়। 6 দিনের সফরে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় 1:01টায় তিনি ব্যাংককের ডং মিয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে যান শেখ হাসিনা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সফর। থাইল্যান্ডের রাজা রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ইউএনএসকাফ অধিবেশনে যোগ দেবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সকাল 10:13 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা, সেই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আওয়ামী লীগের কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেল দলের সেই নির্দেশনা প্রায় কেউই মানেননি। এ অবস্থায় বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা নির্বাচনে অংশ নিচ্ছেন তা বুঝতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এই বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দল বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। শেষ পর্যন্ত যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো নেব। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্যকারীদের শাস্তির মুখোমুখি না করা গেলে দলের শৃঙ্খলায় সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শত বাধা বিপত্তি পার করে আওয়ামী লীগ বাংলার মাটিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনের মধ্যে কারা পড়বেন এ বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি, আপনারা এক একটা সংজ্ঞা তো লিখে বলছেন না, আমি আর বলবো না, আমাদেরটা আমাদের কাছে থাকে। আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে তার দায় দলের নয় বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজার জেলায় কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী 6 জুনের মধ্যে কক্সবাজারের ডিসি সহ সংশ্লিষ্টদের এই তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। কত রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় গতকাল। এসএসসি পরীক্ষার ধরন বদলাচ্ছে। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে কার্যক্রম ভিত্তিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। 50% নম্বর লিখিত পরীক্ষা এবং বাকি 50% নম্বর দেওয়া হবে অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা, অনুসন্ধান, প্রদর্শন, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি কার্যক্রমের ভিত্তিতে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি এমন ব্যবস্থার সুপারিশ করেছে।
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় সুপারিশসমূহ চূড়ান্ত অনুমোদন পেলেই তা বাস্তবায়নের জন্য শুরু হবে। গত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয়। বর্তমানে প্রাথমিকে প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন করছে। পর্যায়ক্রমে 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে। সাভারে মুক্তিপণের দাবিতে অপহৃত 8 বছরের শিশু ইমামুলকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সৎ বাবাসহ 2 জনকে। ভোরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা জেলার উত্তর বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি। তিনি জানান, পৌর এলাকার ইমানদীপুর থেকে 21 এপ্রিল দুপুরে অপহরণ করা হয় শিশু ইমামুলকে। পরে তার মা পোশাক শ্রমিক পারুল বেগমের কাছে মুক্তিপণ দাবি করা হয় 50,000 টাকা। তদন্তে দেখা যায় এই ঘটনায় শিশুটির সৎ বাবা জড়িত। শিশুটির মা সাভার মডেল থানায় অভিযোগ করলে সৎ বাবা মুসলিম পাটোয়ারি ও মোশাররফ হোসেন নামের 2 জনকে আটক করে পুলিশ। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত ও 1 শিক্ষার্থী আহতের প্রতিবাদে চট্টগ্রাম কাপ্তাই সড়কে তৃতীয় দিনের মতো অবরোধ, ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। সকাল 10টায় 10 দফা দাবিতে ক্যাম্পাসের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার 13 ঘন্টা পর অবরোধ তুলে নেয়। দীর্ঘ সময়ে অবরোধের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, ঘাতক বাস চালককে গ্রেপ্তার, শাহ আমানত বাস সার্ভিস বন্ধসহ 10 দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়। সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারান চুয়েটের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসাইন। আহত হয় জাকারিয়া হিমু। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে জেলা প্রশাসন। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 15 সদস্য দলে অধিনায়ক হিসেবে রয়েছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে 28 এপ্রিল ঢাকায় আসবে জিম্বাবুয়ে। দলে রয়েছেন শন উইলিয়ামস, ক্রেইগ অরভিন, রায়ান বার্লের মতো অভিজ্ঞরা। বোলিং বিভাগ সামলাবেন ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাজ্জার মতো পরিচিত মুখ। আগামী 3, 5 ও 7 মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টি-20। পরের 2টি টি-20 হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 10 ও 12 মে। ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র দাবদাহে দুর্বিষহ হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনযাপন। তীব্র গরমে দেশে বিভিন্ন অঞ্চলে মহাসড়কের পিচ গলে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় হয়েছে অনেক জেলায়। আবহাওয়াবিদরা বলেছেন, সিলেট, চট্টগ্রাম ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে হিট স্ট্রোকে রাজবাড়ী ও সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কিছুদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মিজান রহমানের রিপোর্ট। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত 72 ঘন্টা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন বুধবারও ঢাকা, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় সারাদিন তীব্র গরম অনুভূত হয়েছে। এসব অঞ্চলের মানুষের জীবনযাপন বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। ময়মনসিংহের ভালুকায় রোদের তাপে মহাসড়কে রাস্তার পিচ গলে গেছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে একজন প্রবীণ শিক্ষক ও সিরাজগঞ্জের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিট স্ট্রোকে মারা গেছে। এদিকে তীব্র গরমে কষ্টসাধ্য হয়ে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। অনেকই কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না তাপদাহ। তারপরে পেটের টাকা দেয়, বাইরে তো হয় না, খেলে আমি ভাত পাই না। বাচ্চা দিন দিরা তাপমাত্রা বেশি, এই কারণে শরবতের ব্যবসা ভালো। ব্যক্তি ভাড়া কেউ দেয় না এবং আমরা ব্যক্তি ভাড়া চাইও না, কারণ চাইলে তো অনেকে রাগ করে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমান যে হিটওয়েভ, এটা থেকে সহসায় পরিত্রাণের কোনো সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে না। কারণ হিটওয়েভ থেকে পরিত্রাণের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, তখন এই পরিস্থিতির একটা পরিবর্তন হতে পারে। তবে সহসাই সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। এদিকে বৃষ্টির জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জেলায় মুসল্লিরা বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন।
এদিকে হাইকোর্ট সহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমে শিশুদের ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তর হার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তাপ প্রবাহের মধ্যে সুস্থ থাকতে পানিসহ তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামী 8 মে অনুষ্ঠিত হবে নির্বাচন। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের মাঝে। এরপর থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত তারা। শ্রীবর্দী উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 14 জন প্রার্থী। আর ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। অন্যদিকে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 13 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 23 জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ বা অবৈধ প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকার প্রধান ও স্পিকারকে অবগত করা হয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যদের ভোট প্রদান আলাদাভাবে করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। দুপুরে চট্টগ্রাম নগরীর প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি মোহাম্মদ আনিসুর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন আন্তর্জাতিক মহল দেখবে। দলীয় সরকারের অধীনে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে শেষ করার তাগিদ দেন। দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন করেছি সেই নির্বাচনের চেয়ে নিচে নামার কোনো সুযোগ নেই। কারচুপি বা কোনো রকমের অন্যায় কার্যক্রম হবে সেখানে কেন্দ্রের দায়িত্ব পুরোটাই হচ্ছে প্রিজাইডিং অফিসারের। এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে, মানে অবৈধ প্রভাব না খাটায়, সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের জানানো হয়েছে, তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যাতে নির্দেশনা দেন এমপি মহোদয়দেরকে। দীর্ঘদিন কারাভোগের পর রাখাইন থেকে 173 বাংলাদেশিকে নিয়ে কক্সবাজার BIWTA ঘাটে পৌঁছেছে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর একটি জাহাজ। এদিকে প্রিয়জনদের ফেরত পেয়ে আনন্দিত স্বজনরা, অনেকে কান্নায় ভেঙে পড়েন। দুপুরে বিজেপি সদস্য সহ দেশটির প্রতিনিধি দল জাহাজটিতে 173 বাংলাদেশিকে নিয়ে নুনিয়ারছড়া ঘাটে পৌঁছায়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, বিজিবি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। পরে ঘাটে এই কারাভোগকারী বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে 129 জনের বাড়ি কক্সবাজারে, অন্যরা চট্টগ্রাম, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বাসিন্দা। মিয়ানমারের এই জাহাজে করে রাখাইনের সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপির 2 শতাধিক সদস্যকে আগামীকাল নিজ দেশে ফেরত পাঠানো হবে। ট্রলারে মাছ মারতে গেছিলাম, এখানে ধরে বর্মার মিলিটারি লইয়ে গেছে জেলখানায় লইয়ে গেছে। 5 বছর আমাদের জেল মারছে। মায়ের মাছ জেলে অনেক বাংলাদেশের লোকরা আছে, অনেক কষ্ট স্যার। বাংলাদেশের লোকরা অনেক মার দিয়া দেয় স্যার। এখনো অনেক মানুষের খবর জানি যারা আজকে আসছে না। তো এখানে অসুবিধা হচ্ছে কি, অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনি। আবার অনেকেই দেখা গেছে কি আবেদন করার পরও নাম বিভ্রাট এবং স্থান বিভ্রাটের কারণে অনেককে আনা সম্ভব হয়নি। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 370 টন আলুর চালান বন্দরে আটকে থাকায় তীব্র গরমে পৌঁছতে শুরু করেছে। বেনাপোল বন্দর সূত্র জানায়, গত 21 এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 16টি ট্রাকে করে 370 মেট্রিক টন আলু আমদানি হয়ে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়। আমদানি করা আলু 200 কিলোমিটার দূরে থেকে 16টি ট্রাকে লোড করে বেনাপোল বন্দরে পৌঁছতে সময় লাগে 6 দিন। তীব্র গরমে আলুর চালানটি বেনাপোল বন্দর থেকে ডেলিভারি না নেওয়ায় ট্রাকে থাকা আলু পচে রস পড়তে শুরু করেছে। পণ্য খালাস করতে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় এই মুহূর্তে বন্দর থেকে খালাস করা সম্ভব নয় বলে জানিয়েছে মালিকপক্ষ। পাবনার ঈশ্বরদীতে যুবলীগ নেতা খায়রুল হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার
চরগড় গড়ি আলহাজ মোড় এলাকায় মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। স্বজনদের অভিযোগ, সাজু ও মজনু গ্রুপের জমি নিয়ে বিরোধে শুক্রবার বিকেলে দুপক্ষকে নিয়ে বসেন পাবনার ঈশ্বরদী শাহপুর ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল ইসলাম। এ সময় মজনু গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে যুবলীগ নেতা খায়রুলের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবলীগ নেতা খায়রুলের। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগপ্রাপ্তরা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আগামীকাল সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নতুন নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8 জনে। আপিল বিভাগের নতুন বিচারপতি নিয়োগ দেওয়ার মামলা জট কমে আসবে। তার শীঘ্রই ষোড়শ সংশোধনী মামলার রিভিউ সহ গুরুত্বপূর্ণ মামলার শুনানি করা যাবে বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে বিএনপি। এতে দল অনেকটাই সফল বলে দাবি দলটির নেতাদের। তবে শেষ পর্যন্ত যারা নির্বাচনে থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলগতভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও প্রথম ধাপের নির্বাচনে বিএনপির অন্তত 38 জন বর্তমান ও সাবেক নেতা এবং তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এদের 18 জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। দলের অনুরোধ সত্ত্বেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম। ওই সময় দলের নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমার নিজের বাস্তবতা, বয়স সবকিছু মিলিয়ে জনগণের একটা চাওয়া ছিল। আমিও কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমি এবারের নির্বাচনে জয়ী হব, সেই জন্যই আমি নির্বাচন করব। দল আসে নাই, সেটা দলের সিদ্ধান্ত। আমি নির্বাচন করব, সেটা আমার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচার শুরু হয়ে গেলেও এখনও তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। 148 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে 8ই মে। 21শে মে পরের ধাপে নির্বাচন হবে 160টি উপজেলায়। দ্বিতীয় ধাপেও বিএনপির অন্তত 35 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে হাইকমান্ডের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছেও। আমাদের যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে, বিভিন্ন জেলার সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিবরা বা থানার যারা দায়িত্ব, তারা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, মনিটর করছে এবং তাদেরকে অনুরোধ করছে প্রত্যাহার করার জন্য। তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে এবং আমার বিশ্বাস যে আলটিমেটলি 8ই মে তো ফার্স্ট ফেজে ভোট, তার আগে হয়তো বিএনপির প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করছে এটা সুন্দর করে দাঁড়াবে আমি মনে করি। এরপরেও চেষ্টা করেছি, যেহেতু উদ্যোগ করে নাই, এখন তাদেরকে নিয়ম অনুযায়ী যেভাবে বহিষ্কার করা হয় ঠিক সেভাবে বহিষ্কার করা হবে। এই সরকারের আমলই একটা সময় প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা ছিল, উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তোমাদের এই শক্তিটা সংরক্ষিত রাখো, এটা অন্য কাজে লাগাও। এখানে লাগাও, তোমাকে তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো এটাই তারা মনে রাখে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিলে বৈধতা দেওয়া হবে বর্তমান সরকারকে। এছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে মনে করে দলটি। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকারের প্রশ্ন। আচ্ছা, আজকে তো স্পষ্ট এই যে সেটআপ, বর্তমান সরকারের সেটআপ, বর্তমান নির্বাচন কমিশনের যে সেটআপ, সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পারে না। কাজে এই ধরনের সেটআপের মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না, কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ভোট বর্জনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।